বাংলাদেশের আসন্ন নির্বাচনে সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা জাতিসংঘের। পর্যবেক্ষক না পাঠালেও প্রয়োজন মতো কারিগরি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি। নিউ ইয়র্কের আদালতে নিজেকে নির্দোষ দাবি মাদুরোর। পরবর্তী শুনানি 17 মার্চ। ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দেলসি রদ্রিগেজের শপথ। এবং মিয়ানমারের স্বাধীনতা দিবস মান্দালয় সহ কয়েকটি রাজ্যে জান্তা বাহিনীর বিমান হামলা, নিহত অন্তত 10। জাতীয় নির্বাচনের প্রথম দফার ভোটে জান্তা সমর্থিত ইউএসডিপির জয়। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি আলিশা ইসলাম। বাংলাদেশের আসন্ন নির্বাচন মত প্রকাশের স্বাধীনতা ও জনগণের জন্য সহযোগিতা অব্যাহত রাখার কথা জানিয়েছে জাতিসংঘ। সোমবার সদর দফতরের সময় সংবাদের এক প্রশ্নের জবাবে মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাবে না জাতিসংঘ, তবে প্রয়োজন মতো কারিগরি সহায়তা দেওয়া হবে। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। খ্রিস্টীয় বড়দিন ও নতুন বছরের ছুটি শেষে বেশ কিছুদিন পর জাতিসংঘ সদর দফতরে প্রেস ব্রিফিং। সোমবারের ব্রিফিংয়ে উঠে আসে বিশ্বের বিভিন্ন দেশের চলমান গুরুত্বপূর্ণ বিষয়। ব্রিফিংয়ে সময় সংবাদের এক প্রশ্নের জবাবে মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাবে না জাতিসংঘ। As you know, the national parliamentary election in Bangladesh is scheduled February 12. Will the United Nations send any observer to this election? No, so we do not, the UN itself doesn't send observers unless there is a mandate from the General Assembly or the Security Council, so that's no longer something that we do. I can check for you whether the UN country office is offering any technical support. Bangladesh Nationalist Party BNP's acting chairman Tarek Rahman 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন গণতন্ত্রে উত্তরণের পথে গুরুত্বপূর্ণ কিনা জানতে চাইলে মহাসচিবের মুখপাত্র সরাসরি জবাব না দিয়ে বলেন, নির্বাচনে বাংলাদেশের জনগণের পাশে থাকবে জাতিসংঘ। We'll support in any way we can elections and the free expression by the Bangladeshi people of their political vision for their country. প্রেস ব্রিফিংয়ে ভেনেজুয়েলায় মার্কিন বিশেষ বাহিনীর অভিযান, ইরানে বিক্ষোভ ও ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের বিষয়ে জাতিসংঘের বক্তব্য তুলে ধরেন ডুজারিক। জাতিসংঘ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছে উল্লেখ করেন মুখপাত্র। বলেন, আগামী নির্বাচন মত প্রকাশের স্বাধীনতা বজায় রাখা সহ বাংলাদেশের জনগণের জন্য সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। নিউ ইয়র্কে ম্যানহাটনের আদালতে নিজেকে নির্দোষ দাবি করলেন মাদুরো। একই সঙ্গে নিজেকে ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্টও দাবি করেন তিনি। এদিকে মার্কিন গণমাধ্যমের তথ্য মতে এখনই জামিনের আবেদন করবেন না মাদুরো ও তার স্ত্রী। এরই মধ্যে দিয়ে শেষ হলো মাদুরোর প্রথম শুনানি। পরবর্তী শুনানি আগামী 17 মার্চ। এদিকে শুনানি চলাকালে আদালতের বাইরে মাদুরো ও ট্রাম্পের পক্ষে পাল্টাপাল্টি বিক্ষোভ করেন সমর্থকরা। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসান। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে সোমবার স্থানীয় সময় দুপুরে কারা পোশাকে নিউ ইয়র্কের ম্যানহাটনের আদালতে তোলে মার্কিন প্রশাসন। আদালতে প্রথম হাজিরায় নিজেদের নির্দোষ দাবি করেন মাদুরো ও তার স্ত্রী। মাদুরো বলেন, তিনি এখনও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং একজন সৎ ব্যক্তি। তার বিরুদ্ধে মাদক চোরাচালান, ষড়যন্ত্র সহ মোট 4টি অভিযোগ রয়েছে। আদালতের বিভিন্ন সূত্র মতে জানা গেছে, এখনই জামিনের আবেদন করবেন না প্রেসিডেন্ট ও তার স্ত্রী। এর মধ্য দিয়ে শেষ হলো মাদুরোর প্রথম শুনানি। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী 17 মার্চ। এর আগে নিউ ইয়র্কের আদালতে শুনানি চলাকালে মাদুরোর পক্ষে স্লোগান দেন বিক্ষোভকারীরা। ট্রাম্পকে ধন্যবাদ দিয়ে পাল্টা স্লোগান দেয় আরেক পক্ষ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া সোমবারের শুনানিতে ব্যক্তিগত কোনো আইনজীবী নিয়োগ করেননি। রাষ্ট্র নিযুক্ত আইনজীবী তাদের পক্ষে লড়েছেন। শুনানি শেষে মাদুরোকে এই আদালত থেকে হেলিকপ্টারে করে ব্রুকলিনের বন্দি শিবির মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়।
এখন আইনি প্রক্রিয়া শেষে কবে ও কি রায় হয় তা সময়ই বলে দেবে। as we can do a safe, proper. এদিকে শুনানিতে মাদুরো নিজেকে নির্দোষ দাবি করার পর কিউবা, কলম্বিয়া, মেক্সিকো এবং ডেনমার্কের অঞ্চল গ্রিনল্যান্ডকেও হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডা থেকে ওয়াশিংটনে ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত করার ইচ্ছা পুনর্ব্যক্ত করেন। বলেন, জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের প্রয়োজন। Everybody, you don't know who comes along. স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় ভেনেজুয়েলার সামগ্রিক ইস্যু নিয়ে মার্কিন গুরুত্বপূর্ণ কিছু আইন প্রণেতার সঙ্গে বৈঠক করেছে ট্রাম্প প্রশাসন। বৈঠকে সার্বিক পরিস্থিতি ও ট্রাম্পের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। গেল শনিবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও স্ত্রী সিলিয়াকে দেশটির রাজধানী কারাকাসের বাসভবন থেকে আটক করে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী। পরে হেলিকপ্টার, যুদ্ধজাহাজ ও সামরিক বিমানে করে তাদের নিউ ইয়র্কে আনা হয়। এই অভিযানের বৈধতা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদও তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেন, আন্তর্জাতিক আইনের নিয়ম মানা হয়েছে কিনা তা নিয়ে তিনি উদ্বিগ্ন। নিরাপত্তা পরিষদে রাশিয়া আর চীনও যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে। এটিকে রাষ্ট্রপ্রধানকে অপহরণ এবং সার্বভৌমত্বে সরাসরি হামলা বলে দাবি করেছে ভেনেজুয়েলা। নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার তেল নিয়ে মার্কিন কোম্পানিগুলোর সঙ্গে বৈঠকে বসছে ট্রাম্প প্রশাসন। যদিও বেশ কয়েকটি প্রতিষ্ঠান জানিয়েছে তাদের সঙ্গে হোয়াইট হাউসের এখনো কোনো বৈঠক হয়নি। ভেনেজুয়েলায় অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন দেলসি রদ্রিগেজ। তবে আগামী 1 মাসে দেশটিতে নির্বাচন দেয়া যাবে না বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে অসুস্থ আখ্যা দিয়ে সামরিক অভিযানের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। পাল্টা গেরিলা বাহিনী প্রস্তুতের হুমকি দিয়েছেন পেত্রো। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর তৎপর ট্রাম্প প্রশাসন। রয়টার্স জানায়, মার্কিন তেল কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের প্রস্তুতি চলছে। লক্ষ্য বিশ্বের সবচেয়ে বড় তেল মজুতের দেশটিতে উৎপাদন বাড়ানো। ট্রাম্প বলছেন, $বিলিয়ন বিনিয়োগ করবে মার্কিন কোম্পানিগুলো। তবে বাস্তবতা ভিন্ন। এক্সন মোবিল, শেভরন ও কনকো ফিলিপস জানিয়েছে হোয়াইট হাউসের সঙ্গে তাদের কোনো বৈঠকই হয়নি। বিশ্লেষকদের মতে, ভাঙা অবকাঠামো, আইনি জটিলতা আর রাজনৈতিক অনিশ্চয়তায় দ্রুত বিনিয়োগ কঠিন। তার উপর বৈশ্বিক বাজারে তেলের দাম কম, তাই ঝুঁকি নিতে নারাজ কোম্পানিগুলো। এদিকে ভেনেজুয়েলায় অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডেলসি রদ্রিগেজ। আসন গ্রহণের পরেই মন্ত্রিসভার বৈঠক ডাকেন রদ্রিগেজ। তিনি ট্রাম্পের হুমকির পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার বার্তা দিলেও সেনাবাহিনী ঘোষণা দিয়েছে সর্বোচ্চ সতর্কতার। তবে আগামী 1 মাসে দেশটিতে নির্বাচন দেওয়া যাবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, দেশটিতে সবকিছু সংস্কারের পরেই নির্বাচন সম্ভব। ভেনেজুয়েলার পাশাপাশি কলম্বিয়াকেও চাপে রেখেছে ওয়াশিংটন। ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে অসুস্থ আখ্যা দিয়ে সামরিক অভিযানের ইঙ্গিত দেন। পাল্টা গেরিলা বাহিনী প্রস্তুতের হুমকি দিয়েছেন পেত্রো। যদিও পরে কলম্বিয়া জানায়, মাদক দমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা চলবে, কিন্তু সার্বভৌমত্বে হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। কলম্বিয়ার স্বরাষ্ট্র ও বিচারমন্ত্রী জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে মাদক বিরোধী অভিযান চলবে। নাদিম। ভেনেজুয়েলার পর এবার কিউবা ও মেক্সিকোর নিয়ন্ত্রণ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, মাদক ও সন্ত্রাসের লাগাম টানতে না পারলে দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে 2 মাস পর গ্রিনল্যান্ড বিষয়েও আলোচনা শুরুর কথা জানিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের দেশ দখলের আকাঙ্ক্ষা কারো অজানা নয়। ক্ষমতায় এসেই কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে এক করার ইচ্ছা প্রকাশ করেন তিনি। উচ্চাভিলাষী এই প্রেসিডেন্টের হুমকির পর ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্টকে আটক করেছে মার্কিন বাহিনী। নতুন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত কারাকাসের সকল কর্মকাণ্ড পরিচালনা করবে হোয়াইট হাউস বলে ঘোষণাও দিয়েছেন ট্রাম্প। Colombia is very sick too, run by a sick man.
who likes making cocaine. নিকোলাস মাদুরোকে গ্রেফতারের 48 ঘন্টা না পেরোতেই কিউবা, কলম্বিয়া, মেক্সিকো ও গ্রিনল্যান্ডের দিকে হুমকি ছুড়ে দিয়েছেন ট্রাম্প। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হুঁশিয়ারি দেন তিনি। বলেন, কলম্বিয়ান প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো দেশটিতে কোকেইনের আখড়া বানিয়ে ফেলেছেন, মার্কিনদের কাছেও এই মাদক বিক্রি করছেন। তবে এই কর্মকাণ্ড খুব দ্রুত বন্ধ হয়ে যাবে বলে হুমকি দেন ট্রাম্প। কিউবার পতনও খুব কাছাকাছি বলে দাবি করেন তিনি। বলেন, কিউবার প্রশাসনের অবস্থা এতটাই নাজুক যে তাদের পতনের জন্য তার হস্তক্ষেপেরও প্রয়োজন নেই। এরই ধারাবাহিকতায় ট্রাম্প বলেন, মেক্সিকোকে বর্তমানে বিভিন্ন সন্ত্রাসী সংগঠন পরিচালনা করছে। দ্রুত প্রশাসনকে তাদের কার্যকলাপে লাগাম টানতে হবে, নতুবা তাদের অভ্যন্তরীণ বিষয়ে হোয়াইট হাউসকে হস্তক্ষেপ করতে হবে। এর আগেও মাদক পাচারের অভিযোগে মেক্সিকোর উপর নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এই তালিকায় রয়েছে গ্রিনল্যান্ডের নামও। বেশ কয়েক মাস ধরেই দ্বীপটিকে আয়ত্তে নেয়ার ইচ্ছা প্রকাশ করছেন ট্রাম্প। তার দাবি, ওয়াশিংটনের নিরাপত্তার জন্য তাদের গ্রিনল্যান্ডের মালিকানা প্রয়োজন। এই বিষয়ে 2 মাস পর তিনি আলোচনা শুরু করবেন বলে জানান। ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ নিহত হয়েছেন অন্তত 2 ফিলিস্তিনি। ইসরায়েলের দাবি, হামাসকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে তারা। অন্যদিকে মধ্য গাজায় যুদ্ধবিধ্বস্ত একটি ভবন ধসে পড়ে 2 জন নিহত হয়েছেন। জাতিসংঘ বলছে, যুদ্ধে গাজার 81% ভবন ক্ষতিগ্রস্ত বা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এদিকে ইসরায়েলি বিমান হামলায় দক্ষিণ ও পূর্ব লেবাননে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। স্থানীয় সময় সোমবার দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ কয়েকজন ফিলিস্তিনি হতাহত হয়েছেন। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও তারা এ ধরনের অভিযান চালিয়ে যাচ্ছে। অন্যদিকে সোমবার মধ্য গাজায় যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত একটি ভবন ধসে কয়েকজন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ। দুর্ঘটনার পর সেখানে স্থানীয়রা জড়ো হয়ে জানান, যুদ্ধ বিধ্বস্ত গাজায় থাকার মতো কোনো জায়গা নেই, তাই বাধ্য হয়ে তাদের ঝুঁকিপূর্ণ ভবনে ফিরতে হয়েছে। জাতিসংঘের স্যাটেলাইট সেন্টারের তথ্য অনুযায়ী যুদ্ধে গাজার বেশিরভাগ ভবন ক্ষতিগ্রস্ত বা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এছাড়া ইসরায়েলি বিমান হামলায় দক্ষিণ ও পূর্ব লেবাননে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। যুদ্ধবিরতির পরও হিজবুল্লাহ ও হামাসকে লক্ষ্য করেই হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। হামলার পর ধোঁয়ার কুণ্ডলিতে ঢেকে যায় বেশ কয়েকটি এলাকা। হামলার আগে দেশটির পূর্ব ও দক্ষিণের 4টি গ্রাম থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী। তবে বিশ্লেষকদের ধারণা, এর মাধ্যমে লেবাননের ভেতরে সংঘাত ছড়িয়ে পড়তে পারে। এদিকে গাজাকে আন্তর্জাতিক গণমাধ্যম থেকে দূরে রাখতে চাইছে ইসরায়েলি কর্তৃপক্ষ। সুপ্রিম কোর্টকে জানিয়েছে বিদেশি সাংবাদিকদের উপর নিষেধাজ্ঞা বহাল রাখতে। এমনকি গাজা ও পশ্চিম তীরে মানবিক সহায়তা কার্যক্রমে বাধা না দেওয়ার আহ্বান জানিয়েছেন ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী। বরকতুল্লাহ। ইরানে অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে চলমান বিক্ষোভ 8ম দিনে গড়িয়েছে। সহিংসতায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত 20 জন। তেহরানের বিক্ষোভ নিয়ে আবারও কঠোর বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান আন্দোলনে সমর্থন দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। জবাবে ইরান শত্রুর কাছে নতি স্বীকার করবে না বলে জানান দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। কফিনে মোড়ানো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকা, তার উপরে হুঁশিয়ারি বার্তায় লেখা, তোমাদের সেনাদের নিয়ে সতর্ক থাকো। তেহরানের প্রাণকেন্দ্র প্যালেস্টাইন স্কয়ারে ঝুলছে এই ব্যানার, যা স্পষ্ট বার্তা দিচ্ছে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিলে এর চড়া মূল্য দিতে হবে। সবচেয়ে আলোচনার জন্ম দিয়েছে একটি কাউন্টডাউন টাইমার, যা জানান দিচ্ছে 5361 দিন বাকি ইসরায়েল ধ্বংস হতে। এই হুমকির পটভূমিতে ইরানের ভেতরেও বাড়ছে অস্থিরতা। অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভ টানা 8ম দিনে গড়িয়েছে। 26টি প্রদেশে আন্দোলনে অংশ নিচ্ছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। এ পর্যন্ত হতাহত হয়েছেন বেশ কয়েকজন। 15 থেকে 17 বছর বয়সী কিশোর সহ প্রায় 1000 বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই পরিস্থিতিতে আবারও কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরান যদি অতীতের মতো মানুষ হত্যা শুরু করে, যুক্তরাষ্ট্র এর কঠোর জবাব দেবে। ইরানে চলমান আন্দোলনে সমর্থন দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এর পরপরই ইরানি কর্মকর্তাদের পক্ষ থেকে মার্কিন বাহিনীর বিরুদ্ধে পাল্টা হুঁশিয়ারি আসে। সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি বলেন, ইরান শত্রুর কাছে নতি স্বীকার করবে না। চলমান উত্তেজনার মধ্যে ইরানের বাসিন্দাদের মাসিক $60 সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।
বিশ্লেষকদের মতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর আটকের পর উত্তেজনা আরও বেড়েছে। মাদুরো ছিলেন ইরানের ঘনিষ্ঠ মিত্র। তার পতনের পর ইরানের আঞ্চলিক মিত্র বলয় আরও দুর্বল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইয়াসিন মিয়ানমারের জাতীয় নির্বাচনের প্রথম দফার ভোটে জয় পেয়েছে জান্তা সমর্থিত দল ইউএসডিপি। প্রায় 90% আসন দখল করেছে দলটি। এতে রাখাইনে ভরাডুবি হয়েছে জাতিগত দলগুলোর। এরই মধ্যে দেশটির স্বাধীনতা দিবসেও জান্তা বাহিনীর হামলা থেকে রক্ষা পায়নি বাসিন্দারা। সাগাইং, মান্দালয় সহ বেশ কয়েকটি রাজ্যে বিমান হামলা ও গোলাবর্ষণে নিহত হয়েছেন অন্তত 10 জন। স্বাধীনতা দিবসে দেশ জুড়ে সামরিক হামলা জোরদার করেছে মিয়ানমারের জান্তা বাহিনী। সাগাইং, মান্দালয়, চীন রাজ্য ও উত্তর শানে বিমান হামলা ও গোলাবর্ষণে নিহত হয়েছেন বেশ কয়েকজন। হামলায় ধ্বংস হয়েছে গ্রাম, হাসপাতাল ও একটি বৌদ্ধ মঠ। নিহতদের মধ্যে নারী, শিশু এবং এক ভিক্ষু রয়েছেন। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, ভোটের আড়ালে যুদ্ধই জোরদার করছে সেনাবাহিনী। 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর প্রথম ধাপের নির্বাচন শেষ করেছে মিয়ানমারের জান্তা সরকার। সরকারি ফল অনুযায়ী নিম্নকক্ষের 102টি আসনের মধ্যে 89টি জিতেছে জান্তা সমর্থিত দল ইউএসডিপি। তারা মোট আসনের 87% পেয়েছে। বাকি কয়েকটি গেছে ক্ষুদ্র জাতিগত দলগুলোর হাতে। এই পরিস্থিতিকে সেনা শাসনকে নতুন মোড়কে উপস্থাপনের কৌশল বলছেন পশ্চিমা কূটনীতিকরা। রাখাইন রাজ্যে এই নির্বাচন ছিল আরও বিতর্কিত। সিত্তে ও কিয়াকফিউতে ভরাডুবি হয়েছে প্রভাবশালী রাখাইন নেতাদের। ডক্টর আইমং ও উবা সেনকে 3 গুণের বেশি ভোটে হারিয়েছে ইউএসডিপি প্রার্থীরা। স্থানীয়দের অভিযোগ, ভোটার উপস্থিতি কম থাকায় বেশিরভাগ ভোট পড়েছে সেনা ও প্রশাসনিক কর্মীদের। পুরো নির্বাচনের ফল আসবে 25 জানুয়ারির পর। তবে সংবিধান অনুযায়ী সেনাবাহিনীর জন্য সংরক্ষিত 25% আসন। তাই ভোটের ফল যাই হোক, ক্ষমতার চাবিকাঠি জান্তার হাতেই থাকছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। বিদ্রোহী গোষ্ঠীগুলো এটিকে নির্বাচনের চেয়ে রাজনৈতিক প্রহসন হিসেবেই বেশি দেখছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাড়িতে হামলার চেষ্টায় একজনকে আটক করা হয়েছে। স্থানীয় সময় সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ভ্যান্স জানান, এক ব্যক্তি হাতুড়ি দিয়ে তার ওহাইওর বাড়ির জানালায় আঘাত করে ভেতরে ঢোকার চেষ্টা করে। তবে ওই সময় তিনি ও তার পরিবার ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছিলেন। তিনি এই ঘটনাকে একজন পাগল মানুষের কাজ বলে আখ্যা দিয়েছেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সিক্রেট সার্ভিস ও সিনসিনাটি পুলিশ। ভ্যান্স গণমাধ্যমকে তার সন্তানের নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছেন। টেলিভিশন ও অনলাইনে জাঙ্ক ফুডের বিজ্ঞাপন প্রচারে বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাজ্য। নতুন নিয়ম অনুযায়ী এসব খাবারের বিজ্ঞাপন টেলিভিশনে রাত 9টার আগে দেখানো যাবে না, আর অনলাইনে পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। শিশুদের স্থূলতা কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। বিশ্বব্যাপী শিশুদের স্বাস্থ্য ঝুঁকির অন্যতম কারণ ওবেসিটি বা স্থূলতা। সেই ঝুঁকি মোকাবিলায় এবার কঠোর পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য। স্থানীয় সময় সোমবার থেকে শিশুদের স্থূলতা কমাতে টেলিভিশন ও অনলাইনে জাঙ্ক ফুড, চর্বি, চিনি ও লবণের খাবার সহ পানীয়ের বিজ্ঞাপন সীমিত করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী টেলিভিশনে রাত 9টার আগে এসব খাবারের বিজ্ঞাপন দেখানো যাবে না এবং অনলাইনে তা সম্পূর্ণ নিষিদ্ধ। নিষিদ্ধ খাবারের বিজ্ঞাপনের তালিকায় রয়েছে সফট ড্রিঙ্ক, চকলেট, পিৎজা, আইসক্রিম, নির্দিষ্ট ব্রেকফাস্ট সিরিয়াল, পোরিজ, মুসলি, মিষ্টি রুটি এবং স্যান্ডউইচ। তবে চিনি বা চকলেট ছাড়া সাধারণ ওটস, মুসলি ও গ্র্যানোলা নিষেধাজ্ঞার বাইরে থাকবে। নতুন নিয়ম না মানলে বিজ্ঞাপন নিয়ন্ত্রণ সংস্থা ASA ব্যবস্থা নিতে পারবে বলেও জানানো হয়েছে। জাতীয় স্বাস্থ্য সেবা NHS এর তথ্য অনুযায়ী যুক্তরাজ্যে প্রাথমিক বিদ্যালয়ের প্রায় 10% শিক্ষার্থী স্থূলতায় ভুগছে। পাশাপাশি 5 বছর বয়সী প্রতি 5 শিশুর একজনের দাঁতের সমস্যা রয়েছে। গবেষণায় দেখা গেছে শিশুদের জাঙ্ক ফুড বিজ্ঞাপনের সংস্পর্শে আসা তাদের খাদ্যাভ্যাসে প্রভাব ফেলে, যা স্থূলতার ঝুঁকি বাড়ায়। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে শিশুদের লক্ষ্য করে এমন প্রচার দীর্ঘদিন ধরে নেতিবাচক প্রভাব ফেলছে। তবে সমালোচকরা বলছেন, ব্র্যান্ড অ্যাডভার্টাইজিং চালু থাকায় নতুন নিয়মের প্রভাব সীমিত হতে পারে। দেখছেন আন্তর্জাতিক সময়। ইউরোপের বিভিন্ন দেশে তুষারপাতে বিপর্যস্ত জনজীবন। ফ্রান্স, বসনিয়া এবং নেদারল্যান্ডসের শহরগুলোতে বন্ধ হয়ে গেছে রাস্তাঘাট ও ট্রাফিক ব্যবস্থা। এদিকে আগামী সপ্তাহেও তুষারপাত ও শৈত্যপ্রবাহ আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।
ঢেকে যায় রাস্তাঘাট সহ শহরের বেশিরভাগ জায়গা। আইফেল টাওয়ার এবং পার্কের আশেপাশের এলাকা বরফের আস্তরণে ঢেকে যায়। দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা মেতেও ফ্রান্স জানিয়েছে, রাতে তাপমাত্রা -4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যেও পর্যটকরা বেরিয়েছেন পরিবেশ উপভোগ করতে। ইউরোপের আরেক দেশ বসনিয়ার রাজধানীতে গেল 24 ঘন্টায় 50 থেকে 70 সেন্টিমিটার বরফ পড়েছে। এ কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বরফের স্তর জমে সড়ক মহাসড়ক বন্ধ হয়ে গেছে। ব্যাহত হচ্ছে শহরের ট্রাম ও বাস চলাচল। স্থানীয় বাসিন্দারা বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করে যাচ্ছে প্রশাসন। অন্যদিকে নেদারল্যান্ডসের শহর আমস্টারডামেও বরফ জমে বন্ধ হয়ে গেছে রাস্তাঘাট। ডাচ রেলওয়ে কোম্পানি জানিয়েছে, রাজধানী সহ আশেপাশের অঞ্চলে বন্ধ হয়ে গেছে যাত্রীবাহী ট্রেন চলাচল। রাজধানীর শিপহল বিমানবন্দরে অন্তত 5 শতাধিক ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বিমান অবতরণ। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী সহ বিভিন্ন দেশের হাইকমিশন। স্থানীয় সময় সোমবার পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে এক অনুষ্ঠানে অংশগ্রহণ করে শোক বইয়ে স্বাক্ষর করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরীফ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা। এছাড়া লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে উপস্থিত হয়ে বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন থাইল্যান্ডের রাষ্ট্রদূত সহ শ্রীলঙ্কা, সাইপ্রাস এবং মরিশাসের হাইকমিশনার। কুয়েতের আইন লঙ্ঘন সহ জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত 1 বছরে বিভিন্ন দেশের প্রায় 40,000 প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির সরকার। নিরাপত্তা অভিযান আরও জোরদার করার ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বিতাড়িতদের বেশিরভাগের বিরুদ্ধে কুয়েতের আইন লঙ্ঘন, মাদক সংশ্লিষ্ট অপরাধ, শৃঙ্খলা বিঘ্ন এবং জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পরেই তাদের বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। আয়ারল্যান্ডের কিল্ডারে হয়ে গেল পৌষ উৎসব, যেখানে বাহারি সব পিঠা নিয়ে হাজির হন অনেকে। কয়েকশো প্রবাসী বাংলাদেশি উৎসবে যোগ দেন। সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। শীত এখন পুরোপুরি জেঁকে বসেছে আয়ারল্যান্ডের অলিগলিতে। শীত আর পিঠা বাংলাদেশি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। তাই প্রবাসে এসেও দেশীয় সেই সংস্কৃতির ধারাকে আগলে রাখতেই আয়ারল্যান্ডে আয়োজন করা হলো পৌষ পিঠা উৎসবের। ভাপা সহ এ আয়োজনে ছিল বিভিন্ন স্বাদের পিঠা। একদিকে পিঠা সহ দেশীয় খাবারের ধুম, অন্যদিকে দেশীয় গানে মুগ্ধ হয়ে পুরো সময়টি দারুণভাবে উপভোগ করেন আগত প্রবাসীরা। বিদেশে থেকেও যে আমরা একসাথে বসে সবাই এইরকম একটা পিঠা পরিসরে করার চিন্তা ভাবনা করছি। প্রতি বছর দেশীয় বিভিন্ন ধারার অনুষ্ঠান করায় নারীদের সংগঠন কন্যা জায়া জননীর প্রশংসা করেন সদ্য নির্বাচিত অল বাংলাদেশি অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের নতুন এই সভাপতি। আমাদের বাচ্চারা, ভাবিরা এবং আমরা সকলেই খুবই আনন্দের সাথে এনজয় করি, সকলের সাথে দেখা হয়। কয়েকশো প্রবাসী বাংলাদেশি এই আয়োজনে যোগ দেন। দেশীয় পৌষের যে শীতের তীব্রতা, সেই তীব্রতা এখানেও জেঁকে বসেছে বেশ কয়েকদিন ধরে। তার মাঝে পৌষের এই উৎসব একটু হলেও উষ্ণতা দিয়েছে এখানের উৎসব প্রেমীদের। দেখছেন আন্তর্জাতিক সময়। নতুন বছরের 3 দিনের ছুটিতে চীনে বেড়েছে ভোক্তা ব্যয়। রেস্তোরাঁ, শপিং স্ট্রিট এবং পর্যটন কেন্দ্রে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। নতুন অভিজ্ঞতা, স্মার্ট পণ্য ও প্রযুক্তি নির্ভর সেবায় বাজারে গতি এসেছে। এতে চীনের ভোক্তা বাজারের স্থিতিশীলতা এবং সম্প্রসারণের ইঙ্গিত মিলছে বলে বলছেন বিশ্লেষকরা। 1 থেকে 3 জানুয়ারি নতুন বছরের ছুটিতে চীনের ভোক্তা ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী রেস্তোরাঁ খাতে ব্যয় বেড়েছে 2.8%। দেশজুড়ে 78টি গুরুত্বপূর্ণ শপিং স্ট্রিট ও বাণিজ্যিক এলাকায় দৈনিক দর্শনার্থী বেড়েছে 5.9%। একই সঙ্গে লেনদেন বেড়েছে প্রায় 5%।
ছুটিতে বড় শহরগুলোতে নতুন বাণিজ্যিক উদ্যোগ মানুষের আগ্রহ কেড়েছে। উহানে একটি নতুন পার্ক কমপ্লেক্সে একদিনে ভিড় ছিল 1,20,000-এর বেশি। শেনজেনে নতুন খোলা শপিং স্ট্রিটে ভিড় করেন হাজারো মানুষ। ঐতিহ্যবাহী হস্তশিল্প, নতুন খাবার ও লাইফস্টাইল ব্র্যান্ড এক জায়গায় উপভোগ করেন ক্রেতারা। এদিকে নতুন বছরের ছুটিতে হুনানের ইয়ংজো শহরে ফুটবল ঘিরে উৎসব আয়োজন করা হয়। এছাড়া শিনজিয়াংয়ের কুচা শহরের পুরনো গলিতে লোকসংস্কৃতি ঘিরে পর্যটকদের ভিড় দেখা যায়। এতে সেবা খাতে ব্যয়ের সুযোগ আরও প্রসারিত হয়েছে বলে মত বিশ্লেষকদের। অর্চিতা শেহজিন। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বাংলাদেশের আসন্ন নির্বাচনে সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা জাতিসংঘের। পর্যবেক্ষক না পাঠালেও প্রয়োজন মতো কারিগরি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি। নিউ ইয়র্কের আদালতে নিজেকে নির্দোষ দাবি মাদুরোর। পরবর্তী শুনানি 17 মার্চ। ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দেলসি রদ্রিগেজের শপথ। এবং মিয়ানমারে স্বাধীনতা দিবসে মান্দালয় সহ কয়েকটি রাজ্যে জান্তা বাহিনীর বিমান হামলা, নিহত অন্তত 10। জাতীয় নির্বাচনের প্রথম দফার ভোটে জান্তা সমর্থিত ইউএসডিপির জয়।